সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। স্বাগত স্টুডিওতে। শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে গতি নেই অর্থনীতিতে, আবার আসছেন ডোনাল্ড লু। দৈনিক ইত্তেফাক, আবারও বাজারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাংক ঋণের সুদহার, ইসরায়েলের দখলের রাফা ক্রসিং। মানবজমিন, ইসরায়েলের নিয়ন্ত্রণে রাফা মুহুর্মুহু হামলা, ভোটযুদ্ধ আজ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা। সমকাল লড়াই আওয়ামী লীগেই, তবু সংঘাতে শঙ্কা। একীভূতকরণে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে হুচট। কালের কণ্ঠ, উৎসবের আমেজে আছে শঙ্কাও। পণ্যবাজারে কারসাজি কমাবে কমোডিটি এক্সচেঞ্জ। আমাদের সময় উত্তেজনার মধ্যে আজ শুরু উপজেলা ভোট, সব শর্ত পূরণ না হলেও যথাসময়ে ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার আশা। দিন উৎকণ্ঠার মধ্যে প্রথম ধাপের ভোট আজ, মহামারী সামাল দিতে দরকার শক্ত নেতৃত্ব, প্রধানমন্ত্রী। কালবেলা কমিটিতে বন্দি চিকিৎসা ব্যয় বেঁধে দেওয়ার উদ্যোগ, সংখ্যা মাথায় নিয়ে আজ 139 উপজেলায় ভোট। দেশ রূপান্তর, এককালে সর্বসর্বা এখন সর্বহারা। অর্থ সংকটের কোপ উন্নয়নে, সময়ের আলো প্রভাবমুক্ত রাখাই চ্যালেঞ্জ। অর্ধেকের বেশি হজযাত্রীর ভিসা এখনও হয়নি। মানব কণ্ঠ, প্রথম ধাপে 140 উপজেলায় নির্বাচন আজ, জিম্বাবুয়ের বিপক্ষে 3-0 সিরিজ জয় টাইগারদের। প্রতিদিনের বাংলাদেশ, শেষ মুহূর্ত দুশ্চিন্তা মন্ত্রী এমপিদের নিয়ে। প্রতিজ্ঞা করেছিলাম দেশে ফিরবই, প্রধানমন্ত্রী। আলোকিত বাংলাদেশ, রাজনৈতিক নানা বিতর্কে উপজেলা নির্বাচন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল কামনা। সংগ্রাম, চট্টগ্রাম ও ফেনীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। আগে তথ্যপত্রের নেপথ্যে নৈরাজ্য ছিল, এখন অপঘাত হয়েছে। দেবপ্রিয়, করত আজ প্রথম ধাপের ভোট, আমাকে বিমানবন্দরেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়, প্রধানমন্ত্রী। দি বিজনেস স্ট্যান্ডার্ড, এডুকেশন, হেলথ গেট প্রায়োরিটি ওভার ট্রান্সপোর্ট এনার্জি ইন ফিস্ক্যাল ইয়ার 2025 এডিপি। অর্থনীতির খবরই অনেকগুলো, তবে অর্থনীতিতে যাওয়ার আগে আমি উপজেলা নির্বাচনের দিকে আপনার দৃষ্টি নেব। 139 উপজেলায় ভোট হচ্ছে আজ। নানা ধরনের আশঙ্কা শঙ্কা সব কিছুই আছে। এই নিয়ে আপনি জানেন নির্বাচন কেমন দেখছেন নির্বাচন? স্থানীয় সরকারের নির্বাচন আমাদের এখানে সবসময়ই একটা উৎসব ছিল, সবসময়ই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো। যে সময়টাতে বাংলাদেশে সামরিক শাসকরা ছিলেন, যে সময়টাতে জাতীয় নির্বাচনে ভোট না দিলেও ভোট হয়ে যেত, প্রশ্নবিদ্ধ নির্বাচন হতো, সেই সময়গুলোতেও উপজেলা নির্বাচন বা উপজেলা যখন আসে তার আগ পর্যন্ত স্থানীয় সরকারের অন্যান্য যে নির্বাচন, সেই নির্বাচনগুলো এক ধরনের কি কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। প্রতিদ্বন্দ্বিতামূলক হতো বলতে ওই নির্বাচনগুলোতে সত্যিকার অর্থেই ভোটাররা ভোট দিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন করত, এবং সেই নির্বাচনগুলোতে দলীয়ভাবে নির্বাচন হতো না, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের একটা উপস্থিতি থাকতো, প্রভাব থাকতো, সমর্থন থাকতো। এর বাইরে আরেকটি ঘটনা ঘটতো যে এলাকা কেন্দ্রিক, এলাকার স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি বলতে যাদেরকে বোঝানো হয়, সেটা হয়তো স্কুলের টিচার বা কলেজের টিচার, অথবা একজন ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত, এরকম কিছু মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, এবং সেই মানুষগুলোর অনেকেই আবার বিজয়ী হয়ে আসতেন। সেই কারণে স্থানীয় সরকারে এক ধরনের একটা সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকার অর্থেই একটা জনপ্রতিনিধি নির্বাচনের ধারা ছিল। তো এই ধারাটা বাংলাদেশের যে জাতীয় নির্বাচনের 91 সাল থেকে যেটা শুরু হয়েছিল, মাঝে হোঁচট খেয়েছিল, তারপরে আবার 2009 সালে এসে নির্বাচনটি হয়েছে। তারপরের থেকে জাতীয় নির্বাচন যেহেতু ভোটারের উপস্থিতি ছাড়া বা ভোট না দিলেও নির্বাচন হয়ে যাওয়ার রেওয়াজ তৈরি হয়েছে, ধারা তৈরি হয়েছে, এই প্রভাবটা স্থানীয় সরকারের নির্বাচনেও পড়েছে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে এমপিদের একচ্ছত্র আধিপত্য। এমপিরা চান তার লোক থাকতে হবে, তার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, ভাই বোন, মামা চাচা খালা, মানে তাদের লোক থাকতে হবে। একটা কোটারিভুক্ত হয়ে গেছে একটা। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে স্বজনদের সরে যেতে, নির্বাচন করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের কথা, সাধারণ সম্পাদকের কথা মাঠ পর্যায়ের নেতারা কর্ণপাত করেননি।
আর এখানে এবারের নির্বাচনটির আরেকটি বড় দুর্বলতা যে মাঝখানে এই সরকার, এই আওয়ামী লীগ সরকারই, মানে আওয়ামী লীগ সরকারের সময়ই দলীয়ভাবে নির্বাচন, প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হলো। সেটা কেন করা হয়েছিল তারও খুব সুস্পষ্ট ব্যাখ্যা নাই। আবার এখন দলীয় ভিত্তিক নির্বাচন নয়, দলীয় প্রতীকে নয়, সেটারও খুব সুস্পষ্ট ব্যাখ্যা নাই। বিষয়টা এরকম যে যখন যেটা মনে হয় তখন সেটা করলাম। এর মাঝখানে তো আত্মীয় স্বজন নিয়ে এটা বিতর্ক হলো, আত্মীয় স্বজন, কে আত্মীয় স্বজন, তার সংজ্ঞা কি, ইত্যাদি ইত্যাদি আলোচনা হলো। তো এই আলোচনাগুলো বা সামগ্রিকভাবে আসলে নির্বাচনের বিষয়টা মূলত নির্ভর করে যে ভোটাররা ভোট দিল কিনা, ভোট দিতে পারলো কিনা, কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা। এখানে যেহেতু বিএনপি নির্বাচন করছে না, হয়তো বিএনপির কিছু সংখ্যক নেতা নির্বাচন করছেন, স্থানীয় নেতা, তাদেরকে বিএনপি তো ভোট বর্জনের জন্য লিফলেট বিলি করছে। আর এইখানে যেটা হয়ে গেছে যে মানুষের ভেতরে যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা, যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তিনি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছেন, এখন প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে থাকলে তাকে দেখতে হয়, বাস্তবে যাই হোক না কেন তাকে সেটা দেখতে হয় এবং সেটা তাকে বলতে হয় তিনি সেটা দেখছেন, আর কেউ দেখুক আর না দেখুক তিনি দেখছেন, এবং ওই চেয়ারে বসলে দেখতে হয়, উনি সেটা দেখছেন। কিন্তু বাস্তবে বাংলাদেশে যেটা হয়েছে, যেহেতু নির্বাচনে আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী আছে এবং তাদের সঙ্গেই মূলত যদি মানুষ ভোট দেয় তাহলে প্রতিদ্বন্দ্বিতাটা হবে, সেই কারণে কোথাও আসলে উৎসবের আমেজ বলতে যেটা বোঝায় সেটা কোথাও পরিলক্ষিত হয়নি বা নেই বললে বলা যায়। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের শঙ্কা আছে, যেহেতু ক্ষমতাসীন দলের একাধিক নেতা কোথাও কোথাও নির্বাচন করছেন, অনেক জায়গাতে নির্বাচন করছেন, তাদের একটা প্রভাব আছে এবং সেই প্রভাবের কারণে জনগণ বা ভোটাররা ভোট দিতে আসলো কি আসলো না, তার চেয়ে বড় ব্যাপার যে তাদের নেতাকর্মী ক্যাডাররা থাকবেন, উপস্থিত থাকবেন। সেই কারণে একটা গোলযোগ, সংঘাত বা সহিংসতার একটা সম্ভাবনা আছে, যেটা মনে করা হচ্ছে। বাস্তবে হবেই সেটা বলা যাবে না, কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। এখন সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে মোকাবেলা করবে, কারণ সরকারেরই একাধিক গ্রুপ, আওয়ামী লীগেরই একাধিক গ্রুপ, সেই সমস্ত ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি হবে, বিজিপি মোতায়েন করা হয়েছে তাদের অবস্থান কি হবে, আনসার মোতায়েন করা হয়েছে তাদের অবস্থান কি হবে, তারা কতটা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবেন এই সংঘর্ষ মোকাবেলা বা সংঘর্ষ থামানোর জন্য, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। এখন দেখা যাক নির্বাচনটিতে কি অবস্থা দাঁড়ায়। ধন্যবাদ আপনাকে। একাধিক কাগজের শিরোনাম, প্রায় কাগজে যে শিরোনাম আছে অর্থনীতির উপরে, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হলো গতি নেই অর্থনীতিতে। আপনার কি মনে হয়? অর্থনীতির জায়গাটা, আমরা তো অর্থনীতির সংজ্ঞাগত জায়গাতে একাডেমিক আলোচনাটি করব না বা করতে চাই না, কারণ সেটা করার জন্য যে বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হয় অর্থনীতি বিষয়ে, সেই জ্ঞান আমার নেই। তো সেটা না থাকলে আমরা যেটা আলোচনা করতে সাধারণভাবে মাঠ পর্যায়ের অবস্থা, হাট বাজারের অবস্থা, মানুষের মনোভাবের যে বিষয়টা, সেটা আলোচনা করতে পারি। সেই আলোচনার জায়গাটাতে খুব স্বাভাবিকভাবেই যে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের আয় বাড়ছে না। এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, মানুষের আয় না বাড়া, তার মানে হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এখন আপনি অর্থনীতি বোঝেন অথবা না বোঝেন, মানুষের আয় যদি না বাড়ে, ক্রয় ক্ষমতা যদি কমে যায়, জিনিসপত্র যদি তিনি কিনতে না পারেন, স্বাভাবিকভাবে সেটা ভালো অর্থনীতির চিত্র নয়। তো সেরকম একটা অবস্থা আমাদের এখানে সর্বত্র বিরাজ করছে। আর এর বাইরে যেটা আছে, আপনার কেনাকাটা কেন্দ্রিক একটা ভয়াবহ অনিয়ম দুর্নীতি আছে, আবার বিদেশি ঋণের একটা ব্যাপার আছে। উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে গেছে, উন্নয়ন প্রকল্প স্থবির হয়েছে। তারপরে ডলারের সংকটটা কাটেনি, ডলারের একটা তীব্র সংকট আছে। বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে টাকা নিতে পারছে না, সেই কারণে টিকিটের দাম বেড়ে যাচ্ছে, তারা ফ্লাইট পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। দেশের বাইরে আমাদের ইমেজগত জায়গাতে সমস্যা হচ্ছে, মানে 3,500 কোটি টাকারও বেশি তাদের পাওনা বলে জানা যায়। ডলার সংকটের কারণে তারা এটা নিতে পারছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে দৃশ্যমানভাবে যে জায়গাগুলো দেখা যায়, সেই জায়গাগুলোতে এক ধরনের সংকট যে আছে সেটা বোঝা যায়। IMF এর সঙ্গে সরকারের আলোচনা চলছে, দ্বিতীয় কিস্তির ঋণের টাকা ধারণা করা হচ্ছে, সব শর্ত পূরণ না করলেও টাকা হয়তো পাওয়া যাবে। তাই সেক্ষেত্রে সরকার হয়তো বাজেটের আগে কিছুটা স্বস্তিতে থাকবে, কিন্তু সরকার স্বস্তিতে থাকলেও জনগণ কতটা স্বস্তিতে থাকবে সেটা নিয়ে তো খুব বড় রকমের প্রশ্ন থেকেই যাচ্ছে।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে গতকালও যে কথাগুলো বলেছেন যে অর্থনীতির যে চিত্রের কথা আমাদেরকে দেখানো হয় আর বাস্তবের যে চিত্র একটির সঙ্গে আরেকটির গড় মিলাচ্ছে এবং তিনি সেটা উল্লেখ করেছেন। একটি কথা তিনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে তথ্য গোপন করার একটা প্রবণতা আছে। এই তথ্য গোপন করার প্রবণতার জায়গাটিতে তিনি উদাহরণ দিয়ে বলেছেন বাংলাদেশ ব্যাংক যখন সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছেন, নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এটাকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলার চেষ্টা করেছেন যে সাংবাদিক সেখানে নানা রকমের ঘটনা ঘটে, অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, অপকাণ্ড ঘটে, তো সেই ঘটনাগুলো যাতে ঘটে কিন্তু তথ্য যাতে সাংবাদিকরা না পায়। উদ্দেশ্য হচ্ছে যে সাংবাদিকদের তথ্য না দেয়া। তো যখনই আপনি যদি ধরেন ভালো ভালো কাজ হয় সেই ক্ষেত্রে জানেন যারা ভালো কাজ করেন, আপনি তো আমার চেয়ে ভালো জানবেন, যারা ভালো কাজ করেন তারা সাংবাদিকদের সাথে যোগাযোগ করে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেন, প্রেস রিলিজ দিয়ে তথ্যগুলো দেন, তথ্যগুলো প্রকাশের জন্য ফোন করেন, তথ্যগুলো প্রকাশের জন্য তদবির করেন। আর যেখানে খারাপ ঘটনা ঘটে, যেখানে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি এই সমস্ত ঘটনা ঘটে, তো সেই সমস্ত জায়গাতে তথ্য গোপন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এখন বাংলাদেশ ব্যাংকে আমাদের রিজার্ভ থেকে একটা বিশাল অঙ্কের টাকা চুরি হয়ে গেল। এখন তথ্য সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না, কিন্তু সাংবাদিকদের তথ্য নিতে হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে, যিনি পাস দিবেন শুধুমাত্র তার কাছ থেকে। এখন বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র সিআইডির তদন্তে একাধিক পত্রিকা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। সিআইডির তদন্তে প্রকাশিত হয়নি প্রতিবেদন, কিন্তু সিআইডির প্রতিবেদনে যে কয়জন লোক অভিযুক্ত এই হ্যাকিং ধামাচাপা দেয় এবং হ্যাকিং এর শিথিলতার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, তার মধ্যে এই এখনকার যিনি মুখপাত্র তিনি একজন। সেই সময় তিনি যে পদে ছিলেন তার এখন প্রমোশন দিয়ে তাকে এখন বাংলাদেশ ব্যাংকের আরো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এখন তার কাছ থেকে তথ্য নিতে হবে, যিনি সিআইডির তদন্তে হ্যাকিং পর্বে যেভাবে তাকে অভিযুক্ত করা হয়েছিল যে তথ্য বা আলামত ধুয়ে মুছে নষ্ট করে ফেলার। সেটা হচ্ছে যখন হ্যাকিং হয়, হ্যাকাররা টাকা চুরি হয়ে যায়, তারপরে তিনি বাংলাদেশের কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে ডক্টর আতিউর রহমান এবং মিসবাউল হক এই দুইজনের সিদ্ধান্তে বিদেশ থেকে দুটি প্রতিষ্ঠানকে নিয়ে এসে ওইখানে যে সমস্ত আলামত ছিল সবগুলো আলামতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই অভিযোগ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বিরুদ্ধে। এখন সাংবাদিকরা তার কাছ থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবেন। এই কারণেই ডক্টর দেবপ্রিয় বলছেন এটা কি বলে যে এক ধরনের তথ্য গোপন করা। আর বাংলাদেশের অর্থনীতির জায়গাতে গতকালকে ডেইলি স্টার একটি সংবাদ ছিল যে বাংলাদেশ পাওয়ার গ্রিড প্রতিষ্ঠান তারা একটা কেনাকাটা করেছে, নাট, বল্টু এবং ওয়াশার তারা কেনাকাটা করেছে চীনের একটা কোম্পানি দিয়ে, যে জিনিসের দাম প্রতি কেজির দাম 2.18 সেন্ট, 68 কেজি, সেই 68 কেজির দাম হওয়ার কথা $148 বা 16,000 টাকা, সেটা তারা চীনা প্রতিষ্ঠানকে দিয়ে ভারত থেকে কিনিয়েছে। সেটার দাম ধরা হয়েছে 2,59 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, 16,000 টাকার জিনিসের দাম ধরা হয়েছে 2,59 লক্ষ টাকা। এর আগে তো মাতারবাড়ির উপরে মাতারবাড়ির সেটা ছিল যে জিনিসের দাম ছিল 14,500 টাকা, সেটা কেনা হয়েছিল জার্মানি থেকে 93 লক্ষ টাকায়। দুটি হাতুড়ি কেনা হয়েছিল, যে হাতুড়ির দাম 1,600 টাকার মতো, সেই হাতুড়ি কেনা হয়েছিল 1,82,000 টাকায়। কার টাকা কেনায় তার চেয়ে বড় ব্যাপার। এই যে আমরা আলোচনা করছি, আপনি অবাক হচ্ছেন, আমি অবাক হচ্ছি, যারা শুনছেন তাদেরও অনেক অবাক হচ্ছেন, যারা ডেইলি স্টার প্রতিবেদনটি পড়েছেন তারাও অবাক হবেন। কিন্তু আমি অবাকের চেয়েও বড় হচ্ছে এখানে বিষয় যে যত ঘটনা ঘটে বা ঘটছে গণমাধ্যম প্রকাশ করছে তার অতি 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 ক্ষুদ্র একটি অংশ। হয়তো গণমাধ্যম কিছু করছেই না অথবা জানছেই না। কারণ এই যে আমি যে ঘটনাটির কথা বললাম যে 16,000 টাকার জিনিস 2,59 লাখ টাকা, এটি হচ্ছে কাস্টমস পণ্যটি সার্ভ করেনি, সেই কারণে এই সংবাদটি বাইরে এসেছে। কাস্টম যদি সার করে দিত তাহলে তো এই সংবাদ আমরা জানতাম। এর মধ্যে 100-এরও বেশি কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংক থেকে, এইটা রহস্য কি?
ভেতরে যখন একটা জায়গার যখন নানা রকমের মানে অস্বচ্ছতা থাকে, সংকট তৈরি হয়, তখন তার ছাপ নানাভাবে পড়ে। এখন হয় কি, এই সমস্ত ঘটনার আমরা তো অনুমান ভিত্তিক, বাংলাদেশ ব্যাংকের মতো একটি ব্যাংক, সেই ব্যাংকের কোনো আলোচনা এইরকম অনুমান ভিত্তিক হোক, এটা কারোরই প্রত্যাশা থাকে না। সেই কারণেই তথ্যটা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হয়। আপনি যখনই তথ্যটাকে চাপা দিতে চাইবেন, তখন সেটা নানা রকমের ডালপালা মিলবে। তথ্য যদি অবাধ প্রবাহ না থাকে তথ্যের, ওই যে সরকারের পক্ষ থেকে দেখবেন একটি কথা সবসময় বলা হয়, গুজব 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 রটনা, গুজব রটনা। তা আপনি যদি তথ্য সরবরাহ করতে গড়িমসি করেন, আপনার কাছে তথ্য চাইলে আপনি যদি সাংবাদিককে জেলে পাঠান, আপনি সাংবাদিক তথ্য পেয়ে যাবে বলে আপনি যদি বাংলাদেশ ব্যাংকে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন, আর আপনি যদি বলেন যে গুজব গুজব গুজব, তো তথ্য না দিলে তো গুজব ছড়াতেই পারে। তথ্য না দিলে যেখান থেকে তথ্য পাওয়া যাবে না, যেখান থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে, যেখান থেকে তথ্য পেয়ে সংবাদ প্রকাশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন থাকবে, যেখানে প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠান দেখার কথা সাংবাদিকদের স্বার্থ, তারা সাংবাদিকতার পরিপন্থী আইন তৈরির পেছনে যখন তারা ব্যস্ত থাকেন, তখন তো এই ধরনের ঘটনা ঘটবেই। তথ্য নিয়ে তো নানা রকমের সংকট থাকবেই। শুধুমাত্র অবাধ তথ্য প্রবাহের কথা বললে তো হবে না, তথ্যের তো গতিশীল থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক, সেখান থেকে সাংবাদিকরা তথ্য পাবে না, এরকম একটা পারসেপশন যদি জনমনে তৈরি হয়, তাহলে মানুষের ভেতরে কি তৈরি হবে? মানুষ কি জানবে? আবার কি সেখানে এরকম কোনো ঘটনা ঘটছে? না ঘটলে সাংবাদিকদের ঢোকা বন্ধ করা হলো কেন? সাংবাদিকরা এইটাকে কিভাবে দেখছেন? সাংবাদিকরা কিভাবে দেখছেন বলতে, ওই বিটের যারা সাংবাদিক, তারা যেটা করেছেন, তারা বাংলাদেশ ব্যাংকের সিঁড়িতে বসে প্রতিবাদ করেছেন, এটা আমি দেখেছি। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যম, সামগ্রিকভাবে বাংলাদেশের সাংবাদিক সংগঠন যতগুলো আছে, তাদের কারো কোনো তেমন বড় কোনো কর্মসূচি বা বড় কোনো বা বক্তব্য বা কোনো সভা সেমিনার সমাবেশ বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করা বা সরকারের কোনো মন্ত্রীর সাথে দেখা করা, এই কেন্দ্রিক কোনো কিছু আমার চোখে পড়েনি। আমি জানি না অন্তরালে কোনো কিছু হচ্ছে কিনা। না, মজার ব্যাপার হচ্ছে যেখানে সম্পাদকরা এবং মালিকরা তারা প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ, সেটা হয়েছে। ধরেন মালিকদের সংগঠন এবং সম্পাদক পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে এটা, এই যে আমি যে কথাগুলো বললাম যে তথ্য গোপন করা মানে সাংবাদিকতার জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা, এটা তৈরি করেছে। কিন্তু আমি যেটা বুঝেছিলাম যে সাংবাদিকদের তো আরও অনেকগুলো সংগঠন আছে, সেই সংগঠনগুলোর তেমন কোনো, আমাদের প্রেস ক্লাব সহ সাংবাদিকদের যে সমস্ত সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনগুলোকে কিন্তু তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়, দৃশ্যমান হয়নি। ভেতরে তারা কি করেছেন সেটা জানি না, অন্তরালে কিছু করেছেন কিনা। ধন্যবাদ। এবার আসি মাধ্যমিকের 31 বইয়ে 147 ভুল, আর মানে কৃতীয় আছেই, প্রাথমিকে তো ভুল ছিল ভর্তি, মাধ্যমিকেও দেখা যাচ্ছে 147 ভুল 31টা বইয়ে। ভুলের যে সমস্ত সংবাদ আসে, এই সমস্ত সংবাদগুলোর তাৎপর্য হচ্ছে যে বইগুলো যেভাবে প্রস্তুত করা হচ্ছে, পাঠ্যপুস্তক বা বইগুলো যেভাবে প্রস্তুত করা হচ্ছে, সেই জায়গাগুলোতে এক ধরনের চরম রকমের, খুব বড় রকমের অদক্ষতা থাকছে। তো সেই অদক্ষতার কারণেই এই ভুলগুলো থাকছে। তবে আমাদের পাঠ্যক্রমের মূল বিষয়টি তো আসলে ভুলের চেয়েও বড় বিষয় হয়ে গেছে নতুন যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া, অ্যাসাইনমেন্ট ভিত্তিক পড়াশোনা। তো এই জিনিসগুলো যখন করা হলে বাংলাদেশের সাধারণ মানুষের, দরিদ্র মানুষের এই বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়নি। ধরুন বাড়িতে গিয়ে সে হাতে কলমে শিখবে, এই হাতে কলমে শেখার জন্য যে জিনিসপত্র কেনাকাটা করতে হয়, বাংলাদেশের অধিকাংশ পরিবারে এই 50 টাকা 100 টাকা দিয়ে জিনিসপত্র কিনে একটা কিছু তৈরি করা, এই ধরনের সামর্থ্য কত শতাংশ মানুষের আছে, কত শতাংশ মানুষের ছেলেমেয়েরা গ্রামের স্কুলে পড়াশোনা করেন, এই বিষয়গুলো বিবেচনা করা হয়নি। বিষয়টিকে ভালো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। উপস্থাপনটা কি, আগে পড়া হতো যে এইভাবে সৌরচুল্লি তৈরি করে,
আর এখন একটি সৌরচুল্লি হাতে কলমে বানিয়ে তারা দেখবে। এখন একটি সৌরচুল্লি বানাতে গেলে 300-400 টাকার জিনিসপত্র কিনতে হয়। এখন এই যে সামর্থ্য আছে কি নাই এই জিনিসগুলো বিচার করা হয়নি। সুতরাং ওই ভুলের চেয়েও ব্যাপার হচ্ছে নতুন পাঠ্যক্রমের এই জায়গাগুলো, এটা নিয়ে বিশাল বড়ভাবে আলোচনা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সুতরাং যেটা বলা হচ্ছে যে এই পদ্ধতিতে এই নতুন পাঠ্যক্রমের আওতায় যে পড়াশোনাটা হবে এবং সেই পড়াশোনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আদৌ কোনো কিছু শিখবে কিনা, তারা প্রতিযোগিতামূলক জায়গাগুলোতে টিকবে কিনা, সেটা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। যারা এর পক্ষে বলছেন তারা কথা বলছেন যে খুব ভালো বিদেশে অমুক আছে, মুখস্থবিদ্যা ভালো না, কিন্তু বিদেশে অমুক আছে, মুখস্থবিদ্যা ভালো না, কিন্তু সেই বিদেশের অবকাঠামো, শিক্ষকদের ট্রেনিং, শিক্ষকদের সুযোগ সুবিধা, বেতন, শিক্ষকদেরকে তৈরি করা, আর বাংলাদেশের শিক্ষকতা, বাংলাদেশের এই যে নতুন পাঠ্যক্রম করা হয়েছে শিক্ষকরা জানতো না, শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, শিক্ষকদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়নি, পাঠ্যক্রম তৈরি করে দেওয়া হয়েছে, শিক্ষকদের ট্রেনিং হয়নি। ট্রেনিং বলতে যেটা হয়েছে সেটা আসলে ট্রেনিং বলে না। অর্থাৎ সব কিছু মিলিয়েই একটা চরম অরাজকতা আছে আমাদের এই শিক্ষার জায়গাটিতে। আমরা তো প্রাথমিক এবং মাধ্যমিকের জায়গাটি নিয়ে কথা বললাম, একেবারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিকও একটা বড় রকমের অরাজকতা আছে এবং বলা হচ্ছে যে আমাদের ক্রমশ অবনতি হচ্ছে। যে কারণে দেখেন বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং, আন্তর্জাতিক যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে ভারতের 40টি বিশ্ববিদ্যালয় থাকে, পাকিস্তানের 12টি বিশ্ববিদ্যালয় থাকে, 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এশিয়ার 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থাকে না। তো এগুলো কিসের ইঙ্গিত বহন করে? আমি অস্বীকার করতে পারি র্যাঙ্কিং, কিন্তু অস্বীকার করলেই তার সবকিছু হয়ে যায় না। যাই হোক, অনেক ধন্যবাদ মর্তুজা আপনাকে। দর্শক মূল্যে আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।